এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম নেয়ার ঘোষণা। বেকারত্ব ও আবাসন সংকটে অস্থায়ী কর্মীদের ভিসা হ্রাসের সিদ্ধান্ত কানাডার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গতকাল আমরা দেখেছি ছাত্র সমাজের ব্যানারে মূলত তারা দাবি করেছিল অরাজনৈতিক কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে গতকালকে কার্যত রণক্ষেত্রের সাক্ষী হয়েছে কলকাতা। গতকালকের এই তাদের দাবিকৃত অরাজনৈতিক কর্মসূচিতে প্রায় 220 জন বিক্ষোভকারী গ্রেপ্তার হওয়ার পর যে রাজনৈতিক ছবিটা সামনে এসেছে সেটি হচ্ছে আজকের বিজেপির ডাকা 12 ঘন্টার হরতাল। এবং ইতিমধ্যে আপনি জানেন যে সকাল 6টা থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হরতাল শুরু হয়েছে এবং সেটি কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তৃণমূলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল যে গতকালের নবান্ন অভিযান অথবা নবান্ন চলো বা নবান্ন ঘেরাও এই যে অরাজনৈতিক কর্মসূচি ছাত্র সমাজের পক্ষ থেকে দেয়া হয়েছিল সেটি মূলত রাজনৈতিক কর্মসূচি এবং বিজেপি তাতে সমর্থন দিয়েছিল। প্রয়োজনে তারাও যাতে এই বাংলা বিরোধী ষড়যন্ত্রকে রোখার জন্য যা সময় উপযোগী ব্যবস্থা সেটা নেয়। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডের ঘটনার পর যেভাবে একটা নেতিবাচক অবয়ব তৈরি হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। 12 ঘন্টার হরতালের সবশেষ জানতে সরাসরি ছিলাম কলকাতায়। মার্কিন নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিতর্কের নিয়মকানুন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা রয়েছে। শর্ত পূরণ না হলে বিতর্কে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলার নতুন অভিযোগ দায়ের করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে মার্কিন রাজনীতি। প্রতিদিনই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক বিতর্ক দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা। তার আগে শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। বলেন জো বাইডেনের সঙ্গে হওয়া তার আগের সিএনএনের বিতর্কটির মতোই হতে হবে পরবর্তী বিতর্ক। ট্রাম্প চাইছেন বিতর্ক চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু এটা চান না কামালা হ্যারিস। এ নিয়ে বিতর্কের আগেই তর্কে লিপ্ত দুই শিবির। বিতর্কে অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধেও। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার নতুন অভিযোগ দায়ের করেছেন মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এই অভিযোগকে বাইডেন কামালা সরকারের নতুন ষড়যন্ত্র উল্লেখ করে ট্রাম্প বলেন কোনো কিছুতেই তাকে আটকানো যাবে না। এদিকে নির্বাচনী তর্কে পিছিয়ে নেই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালার রানিং মেট টিম ওয়ালস ও ট্রাম্পের সহযোগী জেডি ভ্যান্স। স্বাস্থ্য ব্যবস্থা ও নারীদের গর্ভধারণ ইস্যুতে কামালা ও টিম ওয়ালস মিথ্যাচার করছেন বলে অভিযোগ ট্রাম্পের রানিং মেট ভ্যান্সের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানান বুধবার স্থানীয় সময় ভোরে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন, তুলকার্ম, তুবাস সহ বেশ কয়েকটি এলাকায় সন্ত্রাস দমনের নামে ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এটিকে 2002 সালের পর এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় সামরিক অভিযান বলে মনে করা হচ্ছে। এর আগে মঙ্গলবারও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 5 ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও অভিযান চালালো ইসরায়েল। এবার বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে বলে জানায় প্রশাসন।
এদিকে অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমিয়ে দেবে কানাডা। অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমাবে কানাডা। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, করোনার পর থেকে শ্রমিক সংকটে পড়ে কানাডা, তবে বর্তমানে দেশটির নাগরিকদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের অর্থনীতির উন্নতি করতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। The first steps we're taking today of reducing the number of low-paid temporary foreign workers that can come work in this country is part of the response. Over the next 90 days, we'll be looking at the higher wage streams of temporary workers, and we'll be looking at unemployment rates and opportunities to make further adjustments. এদিকে বিদেশি অভিবাসী কমাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে এক ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। জানায় 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, চাপ কমাতে আগেই অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গেল জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়। আগে যেখানে ভিসা ফি ছিল $473, এখন তা বেড়ে হয়েছে $1,068। এ বিষয়ে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লিয়ার বলেন, করোনার আগের সময়ের চেয়ে 10% বেশি বিদেশি শিক্ষার্থী এখন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে কমবে বিদেশি শিক্ষার্থীদের চাপ। মৌসুমী সাথী, সময় সংবাদ। টাইফুন শানশানের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কবলে জাপানের দক্ষিণাঞ্চল। বৈরী আবহাওয়ায় দেশটির মধ্যাঞ্চলে নিখোঁজ রয়েছে একই পরিবারের 3 জন। তাদের উদ্ধারে চলছে তৎপরতা। এদিকে স্থানীয় সময় বুধবার কাগুশিমায় বাতিল হয় 110টি অভ্যন্তরীণ ফ্লাইট। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েকদিনের মধ্যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিয়াসু দ্বীপে আঘাত হানতে পারে টাইফুন শানশান। নিরাপত্তার স্বার্থে কাগুশিমা অঞ্চলে জারি হতে পারে বিশেষ সতর্কতা। সুদানের পূর্বাঞ্চলের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জন। ভেসে গেছে অন্তত 20টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 58,000 ঘরবাড়ি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। বলা হয়, বাঁধ ভেঙে যাওয়ায় সম্পূর্ণরূপে বের হয়ে গেছে জলাধারের পানি, ডুবে গেছে ফসলি জমি, চলাচলের রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে 2003 সালে নির্মিত হয় এই বাঁধটি। এমপক্সে আক্রান্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ ভাইরাসের শনাক্ত রোগীর 75% বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অল্প বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের উপর ভাইরাসের প্রভাব বেশি। সংস্পর্শ এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এমপক্স। তবে ভাইরাসটি করোনার মতো ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা নেই বলে জানায় তারা। এদিকে সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে আফ্রিকার কঙ্গোতে। চলতি বছর 16,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা প্রায় 550। তবে যুক্তরাষ্ট্র এবং জাপান থেকে দ্রুতই ভ্যাকসিন আসা শুরু করবে বলে প্রত্যাশা কঙ্গো সরকারের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলছে জাপানি ফুড ফেস্টিভ্যাল, যেখানে জাপানের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিখ্যাত সব স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। এই আয়োজনে দেখা মিলছে নানা ধরনের অদ্ভুত খাবার। আকর্ষণীয় এই আয়োজনটি উপভোগ করছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। হাসিমুখে লোভনীয় আইসক্রিম ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা। নুডলসের মতো দেখতে ভিন্নধর্মী আইসক্রিম ও বেগুনি রঙের আইসক্রিমও মিলছে এখানে। অন্যদিকে আবার তৈরি করা হচ্ছে কুকুরের মুখের অবয়বের প্যানকেক, যার জাপানি নাম তাইয়াকি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলছে জাপানি খাবারের বিশাল উৎসব, যা উপভোগ করতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। রাস্তার পাশে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবুর্চি তৈরি করে দিচ্ছেন ইয়াকিসোবা, যা মূলত সবজি দিয়ে নুডলস। জাপানি বিশেষ ধরনের রেসিপি মেনে অক্টোপাস দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে বড় বড় ইনোশিমা নামক রুটি। মিষ্টি আলু ও আইসক্রিম দিয়ে বানানো হচ্ছে বিশেষ ধরনের জাপানি ঐতিহ্যবাহী খাবার। পুরো রাস্তা জুড়ে এক একটি স্টলে আয়োজন করা হয়েছে নানা রকমের খাবারের। আছে শাসলিক ও ওয়াঙ্গো নামক বিশেষ গ্রিল। সব রকমের জাপানি খাবারই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করতে দেখা যাচ্ছে জাপান ফেস্ট নামের এই আয়োজনে।
My boyfriend and I are planning to go to Tokyo in the soon future. And I love food, we both do, so we really want to get a little taste. This is the biggest Japanese outdoor food event in the world. Yeah. And then we have like a customer more than 50,000 people per year. চমকপ্রদ এই জাপানি খাবারের আয়োজনটি 2016 সালে প্রথমবারের মতো শুরু হয়। পরবর্তীতে এটি খুব জনপ্রিয় উৎসব হয়ে ওঠে। আকর্ষণীয় জাপান ফেস্ট উৎসবটি শেষ হবে নভেম্বরের 9 তারিখে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর থাকছে সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়ের।